প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে কথা বলবো চলতি কৃষি থেকে, অর্থাৎ এখন ফাল্গুন মাস চলছে, এই সময় অনেক রকমের শাকসবজি আবাদ হয়ে থাকে। আজকে স্পেসিফিক একটা শুধু শাক নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি এখন বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হচ্ছে। তার মধ্যে বিভিন্ন মাছা জাতীয় ফসল আছে, সেখানে আপনার শসা থেকে শুরু করে করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া তো এখন চাষ হচ্ছেই। মিষ্টি কুমড়া আরও আগে থেকে চাষ শুরু করেছে অনেকে। এখান থেকে 15-20 দিন আগে আলু খেতেও মিষ্টি কুমড়ার বীজ বসাইছেন, আবার অনেকে তারও আগে আর কি মিষ্টি কুমড়া খেতে দিয়েছেন। তবে এখন মিষ্টি কুমড়ার সুইং চলছে এখনও। আর এই সময় যে বরবটি বা এই জাতীয় ফসল, এগুলো বীজও বপন করা হবে। কিন্তু আমি শুধুমাত্র শাক নিয়ে আজকে আলোচনা করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার খুবই টকটকে লাল এক প্রকার শাক। এটা হচ্ছে বাড়ি লাল শাক 1, অর্থাৎ আলতাপিটি বলা হয় সহজে। তো এটা শীতকাল ব্যতীত প্রায় সারা বছরই চাষ হয়ে থাকে এবং আপনার এই শাকটা বেশ সুস্বাদু, খেতে ভালো, যথেষ্ট ভালো। এবং এই শাক রান্না করে তরকারি দিয়ে ভাত মাখালে ভাত খুবই টকটকে লাল হয়। তো এই সময়ে এই শাকটা চাষ শুরু হয় সাধারণত শীতের পরে। এই ফাল্গুন মাসে এই আলতাপিটি জাতের লাল শাকের চাষ শুরু হয়। বাজারে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন নাম দিয়ে এই শাক বাজারজাত করে থাকেন, শাকের বীজ বাজারজাত করে থাকেন। তো এই আলতাপিটি শাকের বিশেষত্ব যেটা বললাম, যে এই গরমের সময় থেকে চাষ শুরু হয়, অর্থাৎ শীত ব্যতীত প্রায় সারা বছরই চাষ হয় এবং এই শাক আমরা বাজারে দেখতে পাই, অর্থাৎ বাজারে বেচা কেনা হয়। এবং এটা আমরা দেখছি যে আসলে ইদানিং আমাদের খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, এগুলোর প্রাধান্য তো বরাবরই চলে আসছে। তো আমাদের বাঙালিদের খাদ্য তালিকায় তেমনি আমিষ জাতীয় খাদ্যের উপস্থিতি এখন অনেক বেশি, অর্থাৎ মাছ, মাংস, ডিম এই জাতীয়গুলো আর কি। যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ তো থাকবেই অবশ্যই। মাংস বা ডিম এ জাতীয় আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা তো রয়েছেই আমাদের শরীর গঠনের জন্য, প্লাস শরীরের ক্ষয় পূরণ করার জন্য। কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের সাপ্লাই দেয় এই শাক জাতীয় খাবার, বিভিন্ন ধরনের শাক। তো হচ্ছে ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজন হয় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীরের লড়াই করার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য প্রয়োজন হয়। তো হচ্ছে তো এই সময় লাল শাক চাষ বেশ মোটামুটি জনপ্রিয়। প্রায় একটু উঁচু ধরনের যে কোনো জমিতেই লাল শাক চাষ করা যায়। মোটামুটি এই সময়টা তো প্রায় 3-3.5 মাস তো মোটামুটি মানে পানি জমার সম্ভাবনা খুব কম থাকে, যে কারণে এই সময়টাতে প্রায় সব ধরনের জমিতেই আপনারা এই শাক চাষ করতে পারেন, যেখানে মোটামুটি দাঁড়ানো পানি নেই, মোটামুটি জো এসেছে সেসব জায়গায়। এবং এটা মোটামুটি বলা যায় যে 10 থেকে 12 ইঞ্চি উচ্চতা হলেই সাধারণত মানুষ বাজারজাত করে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 8 ইঞ্চি উচ্চতায়ও বাজারজাত করে থাকেন, একটু ছোট অবস্থায়। শাকগুলো তখন একটু কচি থাকে, নরম থাকে। এক এক বাজারে এক এক রকমের চাহিদা রয়েছে, এক এক সাইজের শাকের। তো এইটা সাধারণত চাষ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, জমি ভালোভাবে চাষময় দিয়ে কিছু গোবর সার বা জৈব সার মিশিয়ে, এবং যদি সম্ভব ওই সময় কিছু টিএসপি, অল্প কিছু এমওপি অর্থাৎ পটাশ সার মিশিয়ে চাষ করা যায়। ইউরিয়াটা চাইলে পরেও প্রয়োগ করা যায়, তবে চাষের সময় অর্থাৎ বীজ বোনার 2-3 দিন আগেও আর কি, 2 থেকে 3 দিন আগেও এই টিএসপি বা হচ্ছে আপনার ইউরিয়া সারগুলো মিশিয়ে তারপরে বীজটা বপন করে আর কি, তারপরে একটা সেচ দিয়ে দেওয়া যায়। তাহলে এই বীজের অঙ্কুরোদ্গমটা অনেক বেশি ভালো হয়।
অর্থাৎ মাটিতে যেহেতু ছোট দানার বীজ, মাটিতে যদি পর্যাপ্ত রস থাকে, আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মাটিতে রস আছে, কিন্তু এই যে মাটিগুলো ফেটে গেছিল। এই জমির ঘটনাটা হয়েছিল যে আমার এই কৃষক বন্ধু, এটা সাধারণত একটু বেলে টাইপের মাটি, একদম চিকন দানার মাটি, এই যে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে মাটি। তো এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত পানি শুকিয়ে যায়, অর্থাৎ পানি ধরে রাখার ক্ষমতা এই মাটির কম। দেখেন লালচে টাইপের মাটি এখানে অনেকটা খানিকটা। তো আসলে এই জাতীয় মাটিগুলোর পানি ধরে রাখার ক্ষমতা বাড়ানোটা জরুরি। এই কারণে যখন আমরা এই যে বপন করে যখন কোনো ফসল এর বীজ আর কি দিব জমিতে, তখন কিন্তু জমি থেকে একটু কিছুটা রস দরকার আছে ওই বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য। এবং যেহেতু এই মাটির পানি ধারণ ক্ষমতা, ধরে রাখার ক্ষমতা কম, এই জন্য এই জাতীয় মাটিতে আমাদের পর্যাপ্ত জৈব সার ব্যবহারের প্রয়োজন রয়েছে। তাহলে বীজের, আমরা যে কোনো বীজ মাটিতে দিই না কেন, সেটা থেকে আমরা পর্যাপ্ত সংখ্যক চারা পেতে পারি যদি বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা ভালো থাকে। তো প্রথমত এইসব মাটিগুলোতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করলে মাটির পানি ধারণ ক্ষমতাটা কিছুটা বৃদ্ধি পায়, মানে একটা মোটামুটি আদর্শ পর্যায়ে চলে আসে, এবং এটাই দরকার যে কোনো ফসলের ক্ষেত্রে। আবার অতিরিক্ত এঁটেল মাটিতে যদি আমরা জৈব সার ব্যবহার করি, সেই ক্ষেত্রে মাটিতে পোর স্পেস কিছুটা বাড়ে, অর্থাৎ মাটিতে পর্যাপ্ত পরিমিত পানি ধারণ ক্ষমতাটা বাড়ে। আর সাধারণত এঁটেল মাটির ক্ষেত্রে তো অতিরিক্ত পানি ধরে রাখে দীর্ঘ সময়, সেটাও ফসলের জন্য ক্ষতিকর। কিছু কিছু ফসল অবশ্যই এঁটেল মাটিতে ভালো হয়, সে কথা আলাদা। কিন্তু যখন আমরা এই শাক জাতীয় ফসল চাষ করব, তখন চেষ্টা করব যে পর্যাপ্ত জৈব পদার্থ জমিতে দেওয়ার পরে চাষ মই দিয়ে তারপরে আমরা এই বীজটাকে বপন করব। তো যেহেতু বাজারে বিক্রির জন্য যারা চাষ করবেন, তারা মোটামুটি কিছুটা ইউরিয়া এবং টিএসপি, পটাশ দিয়ে দিতে পারেন আর কি, জৈব সার তো তার আগেই দিতে হবে আর কি। তো তারপরে বীজটা বপন করার পরে একদিন পরে আমরা জমিটা পানি দিয়ে মোটামুটি ভিজিয়ে দেবো, অতিরিক্ত পানি দিয়ে না, মোটামুটি পানিটা যাতে, মাটিটা যাতে ভিজে যায় এমন অবস্থায় রাখবো, যাতে এই বীজগুলো সহজে অঙ্কুরোদ্গম হয়, সহজে অঙ্কুরিত হয়। অর্থাৎ যদি আমরা এই কাজটা করি যে বীজ বপন করলাম, একদিন পরে আমরা পানি দিয়ে দিলাম, তাহলে কিন্তু বীজগুলো একবারে সব 4 থেকে 5 দিন পরেই সবগুলো প্রায় একসাথে অঙ্কুরিত হবে এবং এরকম চারা গাছে পরিণত হবে। এই জমিটা যদি এখনও নিড়ানি দেওয়া হয়নি, সাধারণত এই ধরনের মাটিতে আগাছার পরিমাণও অনেক বেশি হয়, ছোট ছোট আগাছার পরিমাণ। তো আমার এই কৃষক বন্ধু আর কয়েকদিন গেলেই চারাটা আরেকটু বড় হলে, যদিও এখন নিড়ানি দেওয়ার সময় চলে আসছে, কিন্তু উনি বলছেন যে একদম ছোট ছোট যে গাছগুলো আছে এগুলো আরেকটু বড় হলে তারপরে আমি একবারে মোটামুটি দিব, নিড়ানি দিয়ে দেব। তো হচ্ছে যে আপনারা যারা শাক চাষ করতে চান তাদের ক্ষেত্রে এই যে প্রথমে কিছুটা সার দিয়ে তারপরে যদি বীজটা বপন করা হয়, তাহলে কিন্তু গাছটা অনেক দ্রুত বড় হয়ে যাবে এবং হচ্ছে আপনার 20 থেকে 25 দিন বা 30 থেকে 35 দিন এর মধ্যেই দেখা যায় যে বাজারে উঠানোর মতো হয়ে যাচ্ছে। তো মোটামুটি 30 থেকে 35 দিন ধরে রাখা যায়, এই সময়টাতে বাজারজাত করা সম্ভব হয়। তো এই সময়ের মধ্যে চাইলে আরও একবার সার দেওয়া যায়। কী সার দিবেন? অবশ্যই ইউরিয়া সার দিবেন, অথবা ডিএপি দেওয়া যায়। হ্যাঁ, যদি কিছুটা সারের উপরই প্রয়োগ করা হয়, তাহলে বেশ চারাটা খুব দ্রুত বড় হয়। তবে পর্যাপ্ত জৈব সার দেওয়া থাকলে আর এ ধরনের সার খুব একটা বেশি প্রয়োজন হয় না। আর যেহেতু শাক পাতাসহ গোটা শাকটাই খাওয়া হয়, এখানে কীটনাশকের পরিমাণটা যত কম রাখা যায় তত বেশি ভালো। খুব বেশি প্রয়োজন হয়তো হয় না, তবে অনেক সময় একটু লেদা পোকা টাইপের কিছু পোকা আসে, তখন সেই ক্ষেত্রে কিছুটা কীটনাশক দেওয়ার দরকার হয়। আর চাইলে একটু সতেজ বেশি রাখার জন্য চাইলে 1 বার বা 2 বার একটু ছত্রাকনাশকের ব্যবহার করা যায়। তবে যথাসম্ভব এই কীটনাশক বা ছত্রাকনাশকগুলোর ব্যবহার কম করে পারা যায় সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। আর যদি করি, তাহলে সেই ক্ষেত্রে অর্গানিক যেসব পেস্টিসাইড আছে সেগুলো মোটামুটি ব্যবহার করলে ভালো হয়, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য তেমন কোনো প্রভাব ফেলে না বা ক্ষতিকর প্রভাব ফেলে না। তো হচ্ছে মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে বাজারজাত করতে গেলে আমাদের পরিচর্যা থাকবে, একটু নিড়ানি দিতে হবে, আর ঠিক সময় মতো পানি সেচটা দিতে হবে। দেখেন এখানে
একেবারে শুকিয়ে গেছে, এরকমটা করা যাবে না। এরকমটা করলে কি হয়, এই গাছের বৃদ্ধি থেমে যাবে, অর্থাৎ এর শিকড়ের বৃদ্ধি কমে যাবে। এবং আসলে গাছ বৃদ্ধি করার জন্য তার শিকড়ের বৃদ্ধিটাকে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে, এবং তার জন্য প্রথম এবং প্রধান চাহিদা হচ্ছে মাটিতে পরিমিত রস রাখা। সেই সাথে পুষ্টি পদার্থের সাপ্লাই সেটা তো থাকবেই, তবে পরিমিত রসটা যদি রাখা যায় তাহলে মোটামুটি বলা যায় যে তার বৃদ্ধিটা ভালো হয়। এবং যদি আমরা এখানে মাটিতে রসের ঘাটতি অর্থাৎ পানির ঘাটতি তৈরি করে ফেলি, তাহলে এই পাতাগুলো কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে, অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে, লালচে থেকে অনেকটা বিবর্ণ টাইপের বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ লাল থেকে বিচ্যুত হয়ে খানিকটা হলুদের দিকে চলে যাবে। ঠিক হলুদ তো হবে না, মোটামুটি লালটা বিবর্ণ হয়ে যাবে আর কি। তো হচ্ছে এই জন্যে রসের সাপ্লাইটা মাটিতে পানির সাপ্লাইটা আমাদের একটু বজায় রাখাটা খুব জরুরি, তাহলে গাছটা একবারে বড় হবে, এইটাই। আর যদি প্রয়োজন হয় তাহলে কীটনাশক বা ছত্রাকনাশক, নাহলে দরকার নেই। আমাদের মোটামুটি পর্যাপ্ত রস এবং আপনার এই চারা বের হওয়ার 10 থেকে 15 দিনের মাথায় যদি আরেকবার উপরি প্রয়োগ আমরা দ্রুত শাকটা বৃদ্ধির জন্য উপরি প্রয়োগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউরিয়া অথবা ডিএপি ব্যবহার করতে পারি। তাহলে মোটামুটি ধরে নেওয়া যাবে যে আমরা বাজারজাতকরণের আগ পর্যন্ত গাছটাকে সঠিক সময়ের মধ্যে সঠিক উচ্চতায় বৃদ্ধি করাতে সক্ষম হবে, এবং তারপর আমরা সেগুলো উত্তোলন করে বাজারজাত করতে পারবো। তো এই ছিল আজকের কথাবার্তা লাল শাক সম্পর্কে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, এবং আমরা আরও ভালোভাবে আরও একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।